ঢাকায় কেন সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর বৈঠক? সার্জিও গড় আর দীনেশ ত্রিবেদীর ঢাকায় বৈঠক যে কারণেই হোক, এইটা যে তারেক রহমানের সরকারের জন্য নানান দিক থেকে বড় বিপদের খবর, সেটা কিন্তু বলা যায়। এবং এটা এই বৈঠক থেকে আমরা কি বুঝতে পারি, এটার কি এজেন্ডা থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে খলিল সাহেব গতকাল সার্জিও গরের সাথে বৈঠক করার পরে তিনি একেবারে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়, এবং তার পাশে আম, আহ, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং আরেক পাশে তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অতি বিখ্যাত হুমায়ুন কবিরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি অত্যন্ত বিধ্বস্ত ছিলেন, বিরক্ত ছিলেন, এবং তাকে দেখা গেল যে অনেক কষ্ট হচ্ছে উত্তর দিতে, এবং তিনি ঠিকমতো দিতে পারছিলেন না। এবং আমার মনে হচ্ছিল যে বেচারা খলিল সাহেব এত সাধনা করে চোরাই পথে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার, আসলে সে কোনো আরাম-আয়েশ করতে পারছে না। এবং আমি এ নিয়ে যেসব বক্তব্য দিয়েছি সেটা আপনারা জানেন। সার্জিও গড় সম্পর্কে এর মধ্যে আরো অনেক খবর বের হয়েছে, আরেকটা খবর বের হয়েছে, এবং এটা নিয়ে অনেকে কথা বলেছেন, এবং এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি ফরেন মিনিস্টারের আয়োজন করা নৈশভোজ বা ডিনার স্কেপ করেছেন, ডিনারে তিনি আসেননি বা কিছু একটা। এবং এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। সাধারণত যে কোনো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টে আপনার অনেক কিছু হতে পারে, অনেক ঝগড়াঝাটি হতে পারে, ভেতরে ঝড় বয়ে যেতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু ডিনার তো স্কেপ করার কথা না। এটা সাধারণত পশ্চিমারা তো করেই না। এটা একটা ভদ্রতার লক্ষণ। অনেক খারাপ কিছু হলেও কিন্তু এটা করে না। তো সেই সত্ত্বেও যদি এটা ডিনার যদি সত্যি সত্যি স্কেপ করে থাকে, এইটা তো তারেক রহমান খলিলের জন্য বোঝা যাচ্ছে যে ভীষণ কড়া বার্তা। এর অর্থ হলো যে খলিলের উপর অত্যন্ত অসন্তুষ্ট এই সার্জিও গড়। আমি আবার বলছি, আমি জানি না আসলে এরকম বাতিল করেছে কিনা, কিন্তু করে থাকলে এটা অত্যন্ত কড়া বার্তা। এবং এটা বাংলাদেশে এরকম, আর বাংলাদেশ না, পৃথিবীর খুব কম জায়গায় শোনা যায় যে এই ধরনের কি বলে, এই ধরনের আয়োজনে ডিনার স্কেপ কেউ করে না। যুদ্ধ লাগিয়ে দিতে পারে, কিন্তু ডিনার স্কেপ বা যে কোনো এগুলো স্কেপ করে না। আর বাতিল করছে, তার পক্ষে যুক্তি হলো যে খুবই স্বাভাবিক, উনি এসছেন যেই দিন সেই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, এই ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ধরে নিচ্ছি যেহেতু বৈঠকটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে করেছেন, অর্থাৎ সার্জিও গরের কাউন্টার পার্ট। তিনি যেহেতু শুধু ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না, তিনি আবার ইয়েও বটে, সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত বটে। তো তার জন্য একটা ডিনারের ফর্মাল আয়োজন থাকবে না, এটা তো হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে স্কেপ করার ঘটনাটাই সত্য হওয়ার কথা। এবং এইটাও আমাদের খলিল সাহেবের জন্য, তারেক রহমানের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তারপরে দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক হলো, সেটার আবার তারা যেটা করেছেন, এটা আমি দীনেশ ত্রিবেদী সাহেবের ইন্ডিয়ান হাই কমিশনে এবং সার্জিও গরের পার্সোনাল যে এক্স অ্যাকাউন্ট আছে, এগুলোতে গিয়ে দেখলাম দুই পক্ষ কেউ কিন্তু এটা কিছু বলেনি এই মিটিংটা সম্পর্কে। তবে এটা সম্পর্কে খবর বের হয়েছে, পত্রপত্রিকায় খবর বের হয়েছে, এবং বৈঠক যে হয়েছে সত্য। কিন্তু সিগনিফিকেন্সটা তাহলে কি? প্রথম সিগনিফিকেন্স হলো এটা কোনোভাবেই তারেক রহমান সরকারের জন্য আরামদায়ক না। তবে একটা জিনিস বলে রাখি, দুই পক্ষ যে কেউ প্রকাশ করলেন না, এটা হলো একটা দিক থেকে দেখা যেতে পারে যে দুই পক্ষই তারেক রহমানের সরকারকে সেভ করেছেন এই জায়গায়, মানে তারা নিজেরা এটা প্রকাশ করতে চাননি, অন্তত এতটুকু সম্মান করেছেন। বাট আরো সত্য কথা হলো যে আসলে বিশেষ করে দীনেশ ত্রিবেদী সাহেব বা সার্জিও গর, তারা তো এই অঞ্চলে বসবাস করেন। ফলে যারা হোস্ট, তাদেরকে কিছু কিছু জায়গায় সবাই সম্মান করে, সেরকম একটা সম্মান হতে পারে তারেক রহমানের সরকারের জন্য। এটা কোনো সুখবর নয় যে তারা শুধু এটা প্রকাশ করেন নাই, যেহেতু প্রকাশ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা দেখলে যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে দেখুন, 2024-এর জঙ্গি উত্থানের পর আসলে বাংলাদেশটাকে আর বাংলাদেশের হাতে রাখা হয় নাই। এইটা পরিপূর্ণভাবে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেবকে আমি বহুবার বলেছি যে আপনি
আপনি জীবন ফিরে পেয়েছেন। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনাকে আদালতে যেতে হয়নি। আপনি আওয়ামী লীগের সাথে সন্ধি করুন, আওয়ামী লীগের থেকে আপনি আপনার প্রতিরক্ষা বা সুরক্ষা গ্রহণ করুন। উনি সেটা করেননি। যেটা না করলে যেটা হয় যে তাকে এখন নানান বিদেশি শক্তির হাতের মানে উনি ওনাকে নিয়েই খেলবে, খুবই স্বাভাবিক। যখন দেখবে যে একটা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, একটা 2024-এর জঙ্গি কোয়ালিশন অর্থাৎ বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক ব্যবস্থাগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে এখানে সবসময় বিদেশিরা আসবে, কারণ বিদেশিরা জানে যে বাকি 50% কিন্তু তারেক রহমানের সাথে নাই। সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং স্বয়ংক্রিয়ভাবে এইটাও আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যেই অপবাদটা শেখ হাসিনার বিরুদ্ধে দিত দেশ বিক্রি বলে, এবং সাধারণ মানুষ যেভাবে এই বিভ্রান্তির ফাঁদে পড়েছিল, তাদের উপর এটা একটা আল্লাহর গজব হিসাবে আমি দেখি ব্যক্তিগতভাবে। সবসময় বলছি যে এইটা বাংলাদেশের মানুষ, তারা যেহেতু অন্যায় করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একটা দেশদরদী প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেছে, তাকে অসম্মান করেছে, সেইটার গজব হিসাবে কিন্তু নিষ্ঠুরতা করেছে। সবচেয়ে বড় কথা হলো নিষ্ঠুরতা করেছে। শেখ হাসিনা তো তার জীবন, তার যৌবন, তার একেবারে অল্প বয়সে তো তিনি 81 সালে শেখ হাসিনার বয়স কত? 81 সালে শেখ হাসিনার বয়স, উনি যদি 47 সালে জন্ম হয়, তাহলে দেখুন 38 বছর বয়সের একটা নারী, তার আগে থেকেও তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝেন, জড়িত। পিতার, আমি তো বলি যে শেখ হাসিনা 78-79 বছর বয়সে জন্মের পর থেকেই তিনি কিন্তু রাজনীতির সাথে জড়িত, কিন্তু এসে 38 বছর বয়স থেকে জীবনের প্রতিটা মুহূর্ত সন্তানকে দেন নাই, স্বামীকে দেন নাই, পরিবারকে দেন নাই, কাউকে দেন নাই, দিয়েছেন এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের উন্নতি করেছেন। সেই রকম একটা প্রধানমন্ত্রীর সাথে নিষ্ঠুরতা করে যে দেশ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে, এটা দেখে দেখে এরা যে অভিশাপ, মানে এটা আল্লাহর গজব ওরা নিয়ে আসছে না, সেইটা এখন ওদেরকে দেখতে হচ্ছে যে সার্জিও গড় এবং দীনেশ ত্রিবেদীরা ঢাকায় বৈঠক করছে। অবশ্য সার্জিও গড় এর আগেও একবার দীনেশ ত্রিবেদী সম্পর্কে, ওনার যে সুসম্পর্ক রক্ষা করার কথা দীনেশ ত্রিবেদীর সাথে বা ভারতের সাথে, সেটার একটা তিনি নিদর্শন রেখেছিলেন দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার পরে বা রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে। এটা প্রকাশ হওয়ার পর তিনি নিজেই একটা টুইট বার্তায় জানিয়েছিলেন যে তিনি সার্জিও গড়ের সাথে একসাথে কাজ করবেন। সেটার ধারাবাহিকতা হিসাবে দেখতে পারেন। কিন্তু যে জিনিসটা খেয়াল করতে হবে, একই ঘটনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটতো, তাহলে দেখতেন এই যে সাইবার সন্ত্রাসীগুলো ছিল তখনকার, এই যে কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, তারা কিন্তু এতক্ষণে, মানে 8, 10, 12 ঘন্টা 16 ঘন্টা হয়ে গেছে এই বৈঠকের পরে, বাংলাদেশে তেমন কোনো কথা হচ্ছে না, তারা কিন্তু সারা বাংলাদেশকে রাস্তায় নামিয়ে নিত যে হই হই রই রই, গেল 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 শেখ হাসিনা, কি মানে নানান ধরনের নিন্দা সূচক করতো। কিন্তু তারেক রহমান সাহেব অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার পেছনে আসলে কোনো সাইবার সন্ত্রাসী লেগে নাই। আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ হাসিনার পক্ষে বা বাংলাদেশের পক্ষে যারা আজকে ইউটিউবে কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কারণ বাংলাদেশে তো মিডিয়া বলতে কিছু নেই, সেই মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতাও নাই, ফলে একমাত্র মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া, যেটাতে এখন আমি কথা বলছি। সেখানে কিন্তু কেউ কিন্তু তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো শত্রুতা করছে না, সবাই কিন্তু কেউ আছে তারেক রহমানের পক্ষে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কিন্তু সবাই তারেক রহমান সরকারের ভালো চায়। কত সৌভাগ্যবান না তারেক রহমান! শেখ হাসিনার বিপরীতে চিন্তা করলে যদি একই ঘটনা ঘটতো, তখন তো এরা সবাই কিন্তু একেবারে, কি আর বলবো, আপনারা জানেন ওরা কি না করতে পারে। এখন কিন্তু তারেক রহমান সরকারকে সবাই, একমাত্র ওই পিনাকি ছাড়া কেউ কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে না। আসলে সবাই তারেক রহমানের ভালো চায়। আশা করি তারেক রহমান সাহেব সেটা বুঝতে পারবেন। আবার দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গড়ের বৈঠকের আগে আরেকটা খবর বেরিয়েছে যে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইরান বিরোধী একটা সামরিক জোটে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে পরে কথা বলবো, এই ভিডিওতে এটা নিয়ে কথা বলার কিছু নাই। কিন্তু আমি ওই জিনিসটাই দেখতে চাই যে দীনেশ ত্রিবেদী আর সার্জিও গড়ের বৈঠকে তো তারা প্রকাশও করেনি, ফলে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা যায় না। তবে এটা অত্যন্ত স্পষ্ট যে, যেটা সবাই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই
অত্যন্ত ব্যথিত তারেক রহমানের উপর, কারণ তারেক রহমানের চীনের সাথে তার যেসব প্রতিশ্রুতি বা চীন যেভাবে এগিয়ে এসছে ইকোনমিক ফিল্ডে, তারেক রহমানকে এগিয়ে এসে বলা যাবে না, মানে এগিয়ে আসার সুযোগ আছে, সেটা তারেক রহমানের জন্য তো একেবারে অত্যন্ত দরকার, মানে ব্লাড লাইন ওনার সরকারের, মানে 2, 4, 6 মাস 1 বছর বেঁচে থাকার জন্য আসলে কোনো বিদেশি দেশের বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা দরকার। এই যে এত বড় একটা বাজেট ওনারা দিলেন, আসলে হয় কি রাষ্ট্র চালাতে আসলে আমি কি বলবো যে মানে যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া শুধু চমকের জোরে বা এইভাবে চলে এসে তো তারা বাজেটটাও আসলে ভুল করে দিয়েছেন কারণ আসলে মানুষের কাছে তো ভাবমূর্তি রক্ষা করা দরকার, সেই চেষ্টা, কোনো উপায় তো নাই। কিন্তু দেখা গেছে যে ওই টাকার জন্য, ওই বাজেট রক্ষা করার জন্য চীনকে দরকার বা কোনো বিদেশিকে দরকার। আবার একইভাবে 24-এর জঙ্গি উত্থানে তারেক রহমান যখন তাদের সহযোগী হয়েছিলেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু টাকা ঢেলেছে, দেখেন এটা বলতে আপনারা কেন লজ্জা পান জানি না, যে এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে সুস্পষ্টভাবে যে $29 মিলিয়ন ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে গেছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য। ল্যান্ডস্কেপ চেঞ্জ করা মানে কি, যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য, তাই না? তখন তারেক রহমান যখন ওই কোয়ালিশনের অংশ ছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন না, তারে মানে বাই ডিফল্ট দিয়েছেন, মুখে মুখে না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তাই করবে। সেই ধারাবাহিকতা ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, খলিল মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, তারা কিন্তু সব করছেন ওইভাবে। তারেক রহমানকে তো মানুষের দিকেও তাকাতে হয়, তার দল বড়, তার দলের জনসমর্থন আছে, সেই জনসমর্থন যেই লোকগুলো তারেক রহমানের দলকে সমর্থন করে তারা তো পাড়া প্রতিবেশীর কাছে জবাবদিহি করতে হয়। এটা তো ইউনুসের কোনো বাধ্যবাধকতা ছিল না। ইউনুস তো বাংলাদেশের শিশুদের মেরে হাম তুলে দিয়ে শিশুদের উপর গিয়ে জাপানি শিশুদের সাথে মোলাকাত করে, ওইখানে খুনসুটি করে, আবার আমরা দেখলাম যে সে তাদের সাথে হ্যান্ডশেকও করে। তারেক রহমান সাহেব তো এটা পারবেন না। তার জনগণের কাছে মানে 50% তার যে মানে অভ্যন্তরীণ যে ক্ষমতার বন্টনের যে জনগণ, তাদের তো 30-40% আবার তারেক রহমানের সমর্থক, অন্তত তাদের কাছে তো তাকে জবাবদিহি করতে হয়। আর তাছাড়া আমরা অনেক আওয়ামী লীগের সমর্থকরা তো তারেক রহমানকে সমর্থন দিয়ে গেছিলাম ওই ইলেকশনে। আমি যদিও দেইনি ব্যক্তিগতভাবে, ওই ইলেকশনে আমার কোনোই আগ্রহ ছিল না, কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে সেসব আওয়ামী লীগের, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তারা সবাই তারেক রহমান চেয়েছিল যে অন্তত তারেক রহমান সরকারে আসুক, সেইভাবে তিনি এসেছেন। এখন তো তার সমূহ বিপদ, এবং তিনি যে চীনের দিকে ঝুঁকলেও বিপদ, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তিনি পুরোপুরি ঝুঁকতে পারছেন না, টাকা দিতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাদ আছে, সাধ্য নাই, চীনের স্বাদের চেয়ে সাধ্য বেশি। মহা সমস্যা কিন্তু তারেক রহমানের। এবং তারেক রহমানের সরকারের যারা আসলে উপদেষ্টা বলবো, বা যারা তাকে পররাষ্ট্রনীতিতে কিছু বুদ্ধি দিতে পারেন, তারা কিন্তু বলছে যে আপনি সোজা গিয়ে চীনের কোলে বসে পড়েন, আর এইদিক সেদিক কিচ্ছু ভাববেন না, ভাবলে কি হবে, আপনি বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন, আপনার সরকার আর টিকতে পারবে না। বলুন তো, এরকম উপদেশ যদি পায় তাহলে তারেক রহমানের মাথা ঠিক থাকে? ঠিক সেই অবস্থাটা হয়েছে, এবং সেটা ভবিষ্যতে আরো দেখা যাবে। আর তারেক রহমান সাহেব এগুলো ফেস করতে হলে তাকে আসলে অতি দ্রুত আওয়ামী লীগের সাথে সন্ধি স্থাপন করা উচিত, নতুবা যেটা ঘটবে, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে চলে যাবে। এবং তারেক রহমান সাহেব কিন্তু তার যেভাবে তিনি একটা কোরামিন ইনজেকশন পেয়েছিলেন লাইফটাকে বাঁচানোর জন্য 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে, তার কপালে কিন্তু আর দ্বিতীয় কোরামিন ইনজেকশন জুটবে না। বন্ধুরা, আমি জানেন আমি এই চ্যানেলে কোনো গুজবের নিয়ে কথা বলি না, এবং 2024-এর জঙ্গিরা ধ্বংস, ঘৃণা এগুলো নিয়ে দেশটা দখল করেছে। আমাদের উদ্দেশ্য হলো যে ধ্বংসের পরিবর্তে সৃষ্টি, ঘৃণার পরিবর্তে প্রেম, ভালোবাসা, প্রীতি, অসাম্প্রদায়িকতা এগুলো আনয়ন করা। এবং আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক, এবং তিনি বাংলাদেশ বাঁচাতে পারবেন, আর কেউ বাঁচাতে পারবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু একই সাথে আমি বিএনপি এবং তারেক রহমানের ওয়েল উইশার, সেটা আশা করি বিএনপির বন্ধুরা যারা আমার বক্তব্য দেখেন তারা বুঝতে পারেন, এবং কোনোভাবেই বিএনপির বিরুদ্ধে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করা বা গুজবের উপর ভিত্তি করে কোনো কিছু বলা এই ইউটিউব চ্যানেল কখনোই করবে না।
কাজেই আমি সবার কাছে সাহায্য চাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রচার করে সাথে থাকবেন। বাংলাদেশের সামনের দিনগুলো যাতে সুন্দর হতে পারে, আমরা যাতে একটা ঘৃণার যে 2টা বছর গেল সেখান থেকে এসে আমরা যাতে আবার নতুন করে আবার সৃষ্টির পথে যেতে পারি। আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে, জানেন যে শেখ হাসিনা থাকার সময় যে টাকা ছিল 100 টাকা, অর্থাৎ যে টাকাটা ছিল 100, এখন সেটা হয়ে গেছে 140 টাকা। এই যে মানুষের যে এত ক্ষতি হইলো, অর্থনীতি, রাজনৈতিক বাদ দেন, মুক্তিযুদ্ধের বাদ দেন, সেটা থেকে তো আসলে আমাদেরকে টেনে তুলতে হবে। আমরা 18 কোটি মানুষের একটা দেশ, আমাদের কত ধরনের আপনার চ্যালেঞ্জ, সেখানে তো আমরা বেশি দিন ভুল করতে পারি না। সেই জন্য আসলে বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে, এবং আমি নানান দিক থেকে খবর পাচ্ছি যে মানুষ কিন্তু অত্যন্ত বুঝতে পারছেন, এবং দেশ যে আর তাদের হাতে নাই এটা কিন্তু মানুষ সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের কোনো উদ্বেগ নেই। এমনকি খলিলুর রহমান দাবি করেছিলেন, ভারত ও চীন ইস্যুতে কিংবা চীনের চাওয়া অর্থনৈতিক করিডোর নিয়ে সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠকে কোনো আলোচনাই হয়নি। কিন্তু তার সে দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে হোটেলে গিয়ে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠক শেষে খলিলুর রহমান বলেছিলেন, রিসেট বাটন টিপে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনে ঐকমত্য হয়েছে। কূটনৈতিক মহলে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবরটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আবার জনশ্রুতি আছে, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত ও আমেরিকার কিছু অভিন্ন স্বার্থের বিষয়ে বার্তা দিতে বাংলাদেশে এসেছেন ট্রাম্পের ঘনিষ্ঠজন গোর। আবার 1 আগস্ট শনিবার সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে গোরের সাথে ত্রিবেদীর বৈঠকটির বেশ আলাদা তাৎপর্য আছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। সার্জিও গোরের সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের দপ্তর থেকে কিছু না জানানো হলেও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, 30 জুলাই রাতে গোর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন, যার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। প্রশ্ন হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেখানে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভারত চীন করিডোর, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিংবা আওয়ামী লীগ নিয়ে মার্কিনীদের কোনো মাথা ব্যথা নেই, সেখানে ট্রাম্পের বিশেষ দূত পর্দার আড়ালে এতগুলো বৈঠক করছে। 2025 সালের আগস্টের শেষে সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের লেখা বই প্রকাশের পাশাপাশি তার 2024 সালের নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার তুলেছিলেন সার্জিও গোর। ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুগত কর্মকর্তাদের নিয়োগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। মার্কিন ধনকুবের সার্জিও গোর ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেন ট্রাম্প। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30 জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে সরকারি পর্যায়ে একটি আলোচনা চূড়ান্ত ছিল। সেটি হলো, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূত প্রতিনিধিদের নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। সেখানে দুই পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব সহ সম্পর্কের সামগ্রিক বিষয় সহ আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এই বৈঠক নিয়ে সার্জিও গোর কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। তবে গোর তার এক্স হ্যান্ডেলে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরপর 30 জুলাই রাত 8:30টার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে বৈঠকে এ বিষয়ে কথা বলেন। মূলত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা বৈঠকে ভারত ও চীন এবং চীনের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চান। সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো
আলোচনা হয়েছে কিনা। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন শেষ করার আগেই পররাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল একই রকম, সেটি হলো না। করিডোর প্রসঙ্গ তোলার সাথে সাথে কিছুটা চটেও যান পররাষ্ট্রমন্ত্রী। সারা বিশ্বে যেখানে ওপেন সিক্রেট বিষয় হলো মার্কিন প্রশাসন যে কোনো মূল্যে চীনের প্রভাব কমাতে চায়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার মাত্র 33 দিনের মধ্যে ট্রাম্পের বিশেষ দূত ঢাকায় এসেছেন। সে সফরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল মার্কিন বিশেষ দূত চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু এগিয়েছে তা জানতে চাইবেন। সেখানে চীন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চীন নিয়ে মার্কিনীদের উদ্বেগ নেই। একইভাবে নানা মহলে আলোচনা হচ্ছিল তিস্তা প্রকল্প থেকে শুরু অনেক কিছুতেই চীন ঘেঁষা হয়ে পড়ায় বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ আছে। আবার 24-এর 5ই আগস্ট থেকে ভারতের সাথে সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটির উন্নতিরও খুব বেশি লক্ষণ দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিনীদের 1 নম্বর মিত্র ভারত নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে এমন একটা ধারণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে ভারত নিয়ে সার্জিও গোরের সাথে কোনো আলোচনা হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। তার এই দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে 31 জুলাই শুক্রবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানিয়েছে শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, শুধু বলতে পারি এটি একটি ইতিবাচক বৈঠক ছিল। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে সার্জিও গোর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বিমানবন্দর রওনা হওয়ার আগে এই বৈঠক হয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে সকাল 9টার দিকে এই বৈঠক শুরু হয়। দর্শক, গত 25শে জুন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। তিনি একমাত্র বিদেশি কোনো দূত যিনি দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তায় সার্জিও গোর লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন। এর মধ্যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগের দিন দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। ত্রিবেদী বাংলাদেশে কাজ শুরু করেছেন 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে তিনি প্রথম খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঠিক সার্জিও গোরের ঢাকায় আসার আগের দিন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে ইউনূস আমলের প্রথম 1 বছর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের মত এবং কূটনৈতিক দর্শনের মধ্যে দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের নির্বাচনের আগে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে সেই দূরত্ব অনেকটাই কেটে যায়। সূত্রগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, ভূ রাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ইস্যুতে